নতুন করে রোহিঙ্গারা অনুপ্রবেশে কক্সবাজার আগ্নেয়গিরিতে পরিণত হচ্ছে, সংকটে পড়তে যাচ্ছে দেশ, মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। খুলনায় গুলি ও ছুরিকাঘাতে দুজনকে হত্যা, স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ বগুড়ায়, বিভিন্ন স্থানে আরও 3 জনের মৃত্যু। রংপুরের সফলতার সঙ্গে গড়ে উঠেছে মরুভূমির প্রাণী দুম্বার খামার, হিলিতে ছড়িয়ে পড়ছে গরুর লাম্পি নামের চর্মরোগ, দুশ্চিন্তায় খামারিরা। এবং ঈদে যাত্রী চাপ মোকাবেলায় নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে পুরাতন কোচ মেরামত, কর্মব্যস্ত মেকানিক ও শ্রমিকরা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন করে রোহিঙ্গার অনুপ্রবেশে কক্সবাজার অঞ্চলটি একটি আগ্নেয়গিরিতে পরিণত হচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এক সংকটময় অবস্থায় পড়তে যাচ্ছে দেশ। স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের মধ্যে মতানৈক্যের ফলে জাতীয় নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখেও পড়বে বলেও জানান তারা। রোহিঙ্গা ও আরাকান আর্মির সংকট নিয়ে বিপুল দেব রায়ের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। নয় আইডিপি, নয় শরণার্থী, এক জটিল সমীকরণে দাঁড়িয়ে আছে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা। এই সমীকরণের হিসাব না বদলানোর আগে নতুন করে লাখো রোহিঙ্গাদের অনুপ্রবেশ বাংলাদেশকে এক জটিল সমীকরণে দাঁড় করাচ্ছে। সম্প্রতি সময়ে রাখাইন রাজ্যে গণহত্যা না চললেও আঞ্চলিক নির্যাতন ও অস্থিরতার কারণে বাংলাদেশে শুধু মে মাসের প্রথম সপ্তাহে 1,18,000 রোহিঙ্গা প্রবেশ করেছে। তবে এখন নিবন্ধন প্রক্রিয়া বন্ধ থাকায় বর্তমান কি পরিমাণ রোহিঙ্গা প্রবেশ করছে তার কোনো হিসেব নেই বলে জানান শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। ঢুকছে না এরকম খবর পাইনি, যে না বন্ধ হয়ে গেছে এরকম সংবাদ পাই। যারা সম্ভবত ধরেন একটু সচ্ছল আছে, টাকা পয়সা নিয়ে আসছে, স্বর্ণ অলংকার নিয়ে আসছে, তারা হয়তো আশেপাশে বাংলাদেশিদের বাড়িঘর ভাড়া নেয়, ওখানে থাকে, এরকম শুনতে পাই। নতুন করে বাংলাদেশের রোহিঙ্গা আগমনকে ঘিরে স্থানীয় পর্যায়ে চলছে নানা সংশয়। স্থানীয়রা বলছেন, তাদেরকে যদি এখন সুনির্দিষ্টভাবে থাকা খাওয়া এবং যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দিয়ে তাদেরকে রাখা না যায়, তাহলে অদূর ভবিষ্যতে ওই অঞ্চলটি হয়ে উঠতে পারে জননিরাপত্তা হুমকি ও নানা সমস্যার। রোহিঙ্গাদের পুঁজি করে বিভিন্ন গোষ্ঠী মাদক চোরাচালান সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত করার পাশাপাশি স্থানীয়দের মধ্যে বিরোধ সৃষ্টির আশঙ্কা করছেন সাবেক কূটনৈতিক বিশ্লেষকরা। প্রথমত আমাদের জাতীয় নিরাপত্তার হুমকি, কারণ এখানে যে এত লক্ষ লোক যখন এই ব্যবস্থা থাকবে দীর্ঘদিন, তখন তো আমরা স্টেজ আসবে, তখন এটার সমাধান রূপে পাওয়া যাবে না। রোহিঙ্গারা যদি দীর্ঘমেয়াদে এখানে থাকে, তাহলে স্থানীয়দের সাথে তাদের বিভিন্নভাবে সংঘাত বা বিভিন্নভাবে তাদের সাথে মতানৈক্য, মতদ্বৈততা এগুলো বাড়তে পারে। দীর্ঘমেয়াদী রোহিঙ্গাদের অবস্থানের ফলে কক্সবাজার অঞ্চলটি আগ্নেয়গিরি হয়ে ওঠার পাশাপাশি ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে বলে মনে করছেন তারা। এরা এসে এখানে হাজির হওয়ার পর আমাদের অভ্যন্তরীণ চাপ যেমন বাড়ছে, মিয়ানমারের সাথে আমাদের সম্পর্কের জটিলতাটাও বাড়ছে, পাশাপাশি আরাকান আর্মির সাথেও বাংলাদেশের সম্পর্ক কি, এগুলো নিয়ে কিন্তু নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সময়ের সাথে এটা যে কোনো সময় ওগুলো বেরিয়ে আসতে পারে। জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা কিন্তু আমাদের হুমকির সম্মুখীন হবে। নতুন করে যারা প্রবেশ করছে তাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলেও জানান বিশেষজ্ঞরা। বিপুল দেব রায়, আরটিভি, ঢাকা। চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকার একটি কারখানা থেকে পার্বত্য সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ এর জন্য তৈরি 20,300 পিস ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। গেল 17 মে রাতে রেইনবো অ্যাপারেলস নামে পোশাক কারখানাটিতে অভিযান চালিয়ে এসব ইউনিফর্ম জব্দ করে ডিবি পুলিশ। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তারের পর একটি মামলাও দায়ের করা হয়েছে। যদিও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। বিষয়টি জানাজানি হলে নগর পুলিশে একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কারখানায় কাজ করছিল।
আমলারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে বাধা দিতে সরকারকে হুমকি ধামকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সকালে চট্টগ্রাম উত্তর জেলাসমূহের পথসভা শুরুতে নগরীর ২ নম্বর গেট এলাকার বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে সচিবালয় থেকে কোনো বাধা আসলে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোর হস্তে প্রতিহত করার কথাও বলেন হাসনাত। পথসভায় সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা, সংগঠক আরমান হোসেন, হাসান আলী সহ অনেকে উপস্থিত ছিলেন। আপনারা যদি এই ৫ই অগাস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন, আপনারা মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। জাতীয় নাগরিক কমিটি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, দ্রুত নয় বরং স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রক্রিয়া সম্পূর্ণ করে উপযুক্ত সময় নির্বাচন হওয়া উচিত। দুপুরে বিচার সংস্কার ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে নীলফামারী ডোমারে আয়োজিত পথসভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দ্রুত নির্বাচন দিয়ে যদি তার সুষ্ঠু না হয় তাহলে সে নির্বাচন অভ্যুত্থান পরবর্তীতে কলঙ্কে পরিণত হবে। জেল বন্দি থাকাকালীন যে পরিমাণ প্রতিবাদ হওয়ার কথা ছিল তা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। টাঙ্গাইলে গোপালপুরে উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিগত দিনে কে কি করেছে সেদিকে লক্ষ্য রেখে লাভ নেই। কোনো মাদকসেবী বা মাদক ব্যবসায়ী যেন আশেপাশে না থাকে সেদিকে লক্ষ্য রাখারও আহ্বান জানান তিনি। এ সময় উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উত্থান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামীকাল থেকে যাতে গোপালপুরের মাদক মুক্ত গোপালপুর আমরা দেখতে পারি। থানার কর্মকর্তাদেরকে আমি অনুরোধ করব, কোন মাদক ব্যবসায়ী, কোন বাবা ব্যবসায়ী যাতে গোপালপুর ব্যবসায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগের মামলায় সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় দাসকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মফিজ উদ্দিন জানান, কারাগারে থাকা চিন্ময় দাসের রাষ্ট্রদ্রোহ মামলার জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় দায়ের করা মামলায় চিন্ময়কে কারা ফটকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা কালেঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ ১৮ জন বাংলাদেশিকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কালেঙ্গা বিজিবি ক্যাম্পের ইনচার্জ জাকারিয়া ইবনে কাদের জানান, সকাল 7:30টার দিকে সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশের ভূখণ্ডে পাঠিয়ে দেয় বিএসএফ। তাদেরকে কালেঙ্গা বিওপিতে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে তাদের বাড়ি কুড়িগ্রামে। ভারতের ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতেন তারা। বগুড়ায় পরকীয়ার জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে রেহান নামের এক পুলিশকে মারধর করা মামলার আসামির বিরুদ্ধে। রোববার রাতে শহরের নুরানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সম্প্রতি বেলি নামের এক নারীর সঙ্গে রোহানের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এতে স্ত্রী ববি সম্পর্কে বাধা দেওয়ায় ঝগড়া এক পর্যায়ে রোহান ধারালো ছুরি দিয়ে তার স্ত্রীকে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই ববি মারা যান। যশোরের চৌগাছায় 2 সন্তানের জননীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পর তার স্বামী পলাতক রয়েছেন। খুলনায় পৃথক ঘটনায় দুর্বৃত্তের গুলি ও ছুরিকাঘাতে 2 জনের ও সড়ক দুর্ঘটনায় 1 জনের মৃত্যু হয়েছে। নগরীর সোনাডাঙ্গা, রূপসা ও ডুমুরিয়ায় এসব ঘটনা ঘটে। এদিকে যশোরের প্রধান ডাকঘর থেকে নাইট গার্ড ও দিনাজপুরের নবাবগঞ্জ ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস আহত হয়েছেন।
রংপুরে এবার সফলতার সঙ্গে গড়ে উঠেছে মরুভূমির প্রাণী দুম্বার খাবার। শৌখিন খামারে জাহিদ হোসেন খামারটি গড়ে তোলেন। কুরবানি ঈদকে সামনে রেখে দুম্বাগুলো বিক্রি করতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তিনি। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। 2018 সালে ভারতের রাজস্থান থেকে 3 জোড়া দুম্বা এনে খামার গড়ে তোলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার শৌখিন খামারি জাহিদ হোসেন। বর্তমানে তার খামারে দুম্বার সংখ্যা 30টি। শান্ত স্বভাবের এই প্রাণীগুলো খামারিদের নিয়মিত পরিচর্যায় বেড়ে উঠছে সুস্থভাবে। গরু ছাগলের মতোই দেশি আবহাওয়ায় খড়, ঘাস, গম, ভুট্টা সহ স্বাভাবিক খাবার দেয়া হয় তাদের। প্রাণীটা অনেক ভদ্র, নম্রভদ্র, যেহেতু এটা মরুভূমির প্রাণী, অনেক সুন্দর আর কি। এরা দলবদ্ধভাবে থাকতে খুব পছন্দ করে। সকালবেলা ঘাস দিই, তারপরে দিই খড় কাটা, তারপর আবার সেই বিকালবেলা সন্ধ্যার আগে আগে দিই ঘাস কাটা দিই। দুম্বা খামার লাগাইছে, এটা লাভবান, গরু ছাগলের চেয়ে অনেক ভালো। গরু ছাগলের থাকি তো এটা ভালো আছে, খরচ কম, দামও বেশি। ঈদকে সামনে রেখে এবার বেশ কিছু দুম্বা প্রস্তুত করা হয়েছে বিক্রির জন্য। যে আমাদের দেশে গরু মাংস, ছাগল মাংস অ্যাভেলেবেল পাওয়া যায়, এটা আমরা হাটে বাজারে সব জায়গায় পাই, কিন্তু দুম্বার মাংস আমরা চাইলেও ক্রয় করতে পারি না। এটার জন্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসে এবং প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলের জন্য আমরা দুম্বার মাংস ক্রয় করতে পারি। এর বিশেষ উদ্দেশ্য নিয়ে আমার অগ্রসর হওয়া। সরকারি সহযোগিতা আমি কাম্য করি, শুধু আমি না, আমার মতো যারা ছোটো ছোটো উদ্যোক্তা আছেন সবাই যদি সরকারের সহযোগিতা পায়, ভালো লোন সাপোর্ট পায়, সেক্ষেত্রে আমরা খুব দ্রুত গতিতে ইনশাল্লাহ এই দুম্বা চাষটাকে এগিয়ে নিতে পারবো। দুম্বা লালন পালন করে অনেকে লাভবান হচ্ছেন উল্লেখ করে আগামীতে খামারের সংখ্যা আরও বাড়বে বলে আশা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। আমাদের রংপুর জেলাতে অনেকগুলো খামার গড়ে উঠছে। আমি আশা করব দুম্বাকে দুম্বা হিসেবে যদি চাষ করি তাহলে অন্যান্য গবাদি পশুর চাইতেও এটা বর্তমানে লাভজনক একটা আমি ব্যবসা মনে করব। দেশে মাংসের চাহিদা থাকলেও দুম্বার উৎপাদন কম। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি সম্ভব বলে মনে করছেন খামার সংশ্লিষ্টরা। সৈয়দা সামিয়া তামান্না, RTV। দর্শক, আমরা এখন জানবো কুরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটের খবর। এই মুহূর্তে চাঁদপুরের একটি পশু হাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, জানাবেন হাটে পশুর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আর হাটে কোন ধরনের গরুর চাহিদা বেশি রয়েছে? সাথে আপনি যেমনটি বলছিলেন, আমি প্রথমে সেই কথাটি বলছিলাম যে হাটে আসলে আজকে যে হাটে আমি এসেছি, আমি এই মুহূর্তে যে হাটটি দাঁড়িয়ে আছি সেটা হলো চাঁদপুরের একটি বৃহৎ পশুর হাট, সফরমালী পশুর হাট। এই পশুর হাটে আমি এখন দাঁড়িয়ে আছি। সেই হাটে আসলে দেশি গরুর চাহিদাই সবচেয়ে বেশি, সবাই দেশি গরুর দিকে আকর্ষণ। তবে আমরা দেখতে পেরেছি যে সকালে এখানে পর্যাপ্ত গরু উঠেছে, অর্থাৎ প্রায় 7,000 গরুর মতো এসেছে এখানে। তবে দুপুরের পর থেকে বৃষ্টি, থেমে থেমে বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার কারণে অনেক খামারি বা অনেক ব্যাপারীরা তাদের গরু অন্যত্র নিয়ে গেছে বিভিন্নভাবে, এবং এখানে এখন অনেকটা গরু কমে এসেছে। তার কারণ ক্রেতার চাহিদা, পর্যাপ্ত ক্রেতা এসেছে কিন্তু দামের কারণে ক্রেতারা কিনছে না, বা অনেকে আবার দেখতে এসেছে গরুর দামটি কেমন, এবং অনেকে আশা করছে যে ঈদের 2-1 দিন আগে কিনবে, অনেকে দেখতে এসছে। আবার অনেকে ব্যাপারীরাও আবার 2-4টি করে কিনে নিচ্ছেন। তারা এটাকে লালন পালন করে, হয়তো ঈদের 2 দিন আগে তারা আবার বাজারে হাটে উঠাবে এই গরুটি, সেই গরুটি বিক্রি করবে একটু বেশি লাভে। এদিকে খামারিরাও তাদের সেরা গরুটি বাজারে তোলার জন্য তারা পর্যাপ্ত শ্রম দিচ্ছেন, এবং তারা বিভিন্নভাবে তাদের গরুকে বিভিন্ন ভুসির ঘোল ভুসি খাইয়ে তাজা শক্ত করছেন এবং সেরা গরু করে তুলছেন, যেন দেখা মাত্রই সবার পছন্দ হয় গরু। তবে আমরা একটা কথা জানিয়ে রাখছি, সেটা হলো যে চাঁদপুরে এবার জেলায় 76,000 গরুর চাহিদা রয়েছে। তবে সেক্ষেত্রে এখন পর্যন্ত প্রস্তুত রয়েছে 62,000, অর্থাৎ 14,000 গরু ঘাটতি রয়েছেন। তবে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন যে এই 14,000 ঘাটতি থাকবে না, কারণ আশেপাশের জেলা থেকেও এখানে অনেক গরু আসবে। আমি আরেকটি কথা বলে যাচ্ছি যে এখানে আজকে যে হাটে এসেছি, এই হাটে অনেক ইন্ডিয়ান গরু, অর্থাৎ ভারতীয় গরু দেখা গেছে, যে গরুগুলো বিভিন্নভাবে যশোর হয়ে বা বিভিন্ন বেনাপোল হয়ে বিভিন্নভাবে এসেছেন। আমি আলাপ করে জানতে পেরেছি তারা ওখান থেকে এনেছেন, এবং এগুলি ভারতীয় গরু, এগুলির দামও হাঁকছেন অনেক বেশি। পাশাপাশি দেশীয় গরুর চাহিদা বেশি। এই ছিল আমার কাছে চাঁদপুরের পশুর হাট থেকে সর্বশেষ। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। গরুর শরীরে লাম্পি ভাইরাস নামে চর্মরোগ ছড়িয়ে পড়ায় চিন্তিত খামারিরা। গেল 1.5 মাসে দিনাজপুরে হিলিতে রোগটিতে
30টি গরু মারা গেছে। লাম্পির প্রকোপ বাড়ায় দুশ্চিন্তায় ব্রাহ্মণবাড়িয়ার কসবার খামারিরাও। ভাইরাসটি প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। আরও থাকছে আব্দুল হামিদের প্রতিবেদনে। উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে গরুর খামারগুলোতে বাড়ছে চর্মরোগ লাম্পির প্রাদুর্ভাব। রোগটির পুরো নাম লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি। এটি মশামাছি বাহিত রোগ। আক্রান্ত হওয়ার পর গরু দুর্বল হয়ে পড়ে, শরীরে গুটি বের হয়ে পচন ধরতে শুরু করে। এরই মধ্যে উপজেলার 5 শতাধিক গবাদি পশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। রোগটি ছোঁয়াচে হওয়ায় আতঙ্কে রয়েছে খামারিরা। জ্বর আছে, খায় না, হাত চলাফেরা অসুবিধা হয় গরু। প্রায় 1 মাস লাগছে ভালো হতে, 10,000 টাকা খরচ। এই লাম্পি নিয়ে খুব আতঙ্কে আছে। আসলে আমরা গরু এবারে কুরবানি যে মার্কেট করতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। পানি দিচ্ছি, পানি বাদ দিয়ে উল্টে ফেলতেছে, ঘাস দিচ্ছি খাচ্ছে না, খেত দিচ্ছি খাচ্ছে না। ভাইরাসটি প্রতিরোধে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। যদি কখনো হয়ে যায় লাম্পি স্কিন ডিজিজ আপনাদের, তাহলে আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আমরা আপনাদের চিকিৎসা সেবা পরামর্শটা দিব। যেহেতু ভাইরাল ডিজিজ স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভাইরাসজনিত রোগটির কারণে চরম দুশ্চিন্তায় খামারিরা। তারা বলছে টিকাদান সহ চিকিৎসা সেবা দ্রুত না বাড়ালে ঈদের বাজারে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে তারা। 2-3 জন ধরে বসাইলে উঠতেও পারে না, আর উঠলে দাঁড়ায় বসতে পারে না, নিজের ইচ্ছাতে কোনো কিছু করতে পারে না। ঠসার মতন পয়রা চামড়াগুলো উঠে গেছে। ডাক্তার ওষুধ দিচ্ছে, এটা ডাক্তারের ওষুধও কাজ করছে না, পরে একটা মলম দিছে। খামারিদের সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানালেন স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা চেষ্টা করতেছি যে ভ্যাকসিনের আওতা নিয়ে আসার, তারপরে হয়তো কিছু বাকি থাকে, এগুলো আমরা খুব কম সময়ের মধ্যে এটা ভ্যাকসিনের আওতা নিয়ে আসবো। তিনি জানান লাম্পি রোগের ভ্যাকসিন সহজলভ্য নয়, তবে খামারের ভেতরে এবং গরুর আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে মশামাছির উপদ্রব কমিয়ে আনলে রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব। আব্দুল হামিদ, RTV। মেহেরপুরের মুজিবনগরের সীমান্তবর্তী মনোরমা মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। রোববার বিকেলে এই অভিযানে 27টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়। পরে পরিবেশ উপযোগী বাসস্থানে বেশ কিছু বন্যপ্রাণী এখান থেকেই অবমুক্ত করা হয়। বাকিগুলো সঙ্গে নিয়ে যায় অভিযানকারী দলটি। উদ্ধার করা প্রাণীগুলোর মধ্যে রয়েছে হনুমান, বানর, কালেম, সজারু, অজগর, হরিয়াল সহ নানা জাতের পাখি। এদিকে সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্ত থেকে 12টি ভারতীয় গরু আটক করে বিজিবি। ভোররাতে বিজিবির সুনামগঞ্জ 28 ব্যাটালিয়নের সদস্যরা ইদুকোনা সীমান্ত থেকে 10টি গরু ও বাঁশতলা বিওপির সদস্যরা জুমগাঁও সীমান্ত থেকে 2টি ভারতীয় গরু আটক করে। এদিকে ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান প্রতিরোধে নজরদারি অব্যাহত রাখার কথা জানায় বিজিবি। ঈদে যাত্রী চাপ মোকাবেলায় নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে 100টি পুরাতন কোচ মেরামতের কাজ। কর্মব্যস্ত সময় পার করছে মেকানিক ও শ্রমিকরা। লোকবল সংকট থাকলেও নির্ধারিত সময়ে কোচগুলো প্রস্তুত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নীলফামারী সৈয়দপুর সংবাদদাতার সহায়তায় জানাচ্ছেন আব্দুল হামিদ। ঈদে ঘরমুখো মানুষের স্বপ্ন পূরণ করতে প্রস্তুত হচ্ছে পুরাতন রেলের বগি। শেষ মুহূর্তে চলছে সাজসজ্জা আর যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ। লক্করঝক্কর কোচগুলোকে যাত্রী সেবার জন্য প্রস্তুত করতে দিনরাত এক করে কাজ চলছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। জনবল সংকট থাকলেও রেলপথে ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে অতিরিক্ত কাজ করছে কর্মচারীরা। জনগণের উৎকৃষ্ট মানের সেবা প্রদানের লক্ষ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে আমরা মাঠ পর্যায়ে যারা আছি তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। শ্রমিকরা নিরলসভাবে শ্রমিক সংকটের মাঝেও আমরা অত্যন্ত পরিশ্রম দিয়ে কাজ করতেছি। আমাদের একটু বাড়তি চাপ সামাল দেওয়ার জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে এবং বাড়তি কাজ করে রেলকে আগামী দিনে উন্নত সেবায় পৌঁছে দিতে পারে। যাত্রা নির্বিঘ্ন করতে সৈয়দপুর রেলওয়ে কারখানার এই প্রস্তুতি স্বস্তির বার্তা দিচ্ছে বলে মত বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি মোহাম্মদ নূরের। জনবল চাহিদা মোতাবেক বা মজুরি মোতাবেক পেলে আমরা নিশ্চয়ই ডিভিশনকে আরও বেশি সাপোর্ট দিতে পারবো এবং আপনারা এখন যে কোচের বিভিন্ন সমস্যা পান প্রতিমধ্যে বা রাস্তায়, এটা জনবল স্বল্পতার একটা ফসল বলা যায়। ইতিমধ্যে বেশিরভাগ কোচ মেরামত শেষ করে রেলের ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। ঈদের চাপ বাড়ার আগে বাকি কোচগুলো প্রস্তুত হবে। আব্দুল হামিদ, RTV। শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেছেন, চা শ্রমিকদের দাবির বিষয়গুলো বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছেন। দুপুরে শহরে জেলা পরিষদের অডিটোরিয়ামে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এক কনভেনশনে একথা জানান তিনি। এছাড়া চা বাগানের শ্রমিকদের শিকড় উচ্ছেদের ইতিহাস, তাদের বঞ্চনার ইতিহাস 170 বছরেরও বেশি সময় ধরে তারা বয়ে বেড়াচ্ছেন জানিয়ে তিনি বলেন, চা বাগানের 7টি ভ্যালিতে আলাদা আলাদা কনভেনশনের আয়োজনের কথাও জানান তিনি। এ সময় বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশি,
সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট আবুল হাসান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে জিরা আমদানি করা হয়েছে। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতীয় 4টি ট্রাকে 1267টি বস্তা জিরা আখাউড়া বন্দরে এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করে আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ঢাকার পড়শি ইমপেক্স ও সততা ট্রেডিং এবং মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল নামে 3টি আমদানিকারক প্রতিষ্ঠান জিরা আমদানি করেছে। আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, ঈদকে সামনে রেখে আরও জিরা আমদানির সম্ভাবনা রয়েছে। টানা 3 দিনের বৃষ্টিতে মেহেরপুরে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। খেতেই নষ্ট হচ্ছে কাটা মাড়ই ধান। এছাড়া বিরূপ প্রভাব পড়ছে জনজীবনে। রোববার দুপুর থেকে প্রায় 2.5 ঘন্টা বৃষ্টিতে ফসলের খেতে পানি জমা শুরু করে। আজ সকাল থেকে আবারও ভারী বৃষ্টি শুরু হলে ব্যাপক ক্ষতির মুখে পড়ে বোরো ধান ও সবজি ক্ষেত। বৃষ্টিতে নষ্ট হচ্ছে হেলে পড়া ধানগুলো। কৃষকের ধান কেটে বাড়ি নেওয়ার চেষ্টা করলেও বৃষ্টিতে তা বাধাগ্রস্ত হচ্ছে। এতে ফলন বিপর্যয়ের শঙ্কায় আছেন কৃষকরা। ভোলায় রাতের অন্ধকারে গ্যাস পাচারের সময় ইনফ্রাকোর গ্যাস ভর্তি 10টি কাভার ট্যাঙ্ক আটকে দিয়েছে জনতা। রবিবার রাতে সিএনজি গ্যাস নিয়ে 10টি কাভার ট্যাঙ্ক ঢাকায় রওনা দেয়। বিষয়টি আঁচ করতে পেরে ওই 10টি গাড়ি জব্দ করে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় নিয়ে মাঠে রাখে ছাত্র জনতা। পরে তালা মেরে দেয় ইনফ্রাকো ফিলিং স্টেশন থেকে ওই গ্যাসের গাড়ি কিভাবে বের করেছে এমন প্রশ্ন তুলে দুপুরে প্রতিবাদ সভা করেছে আবাসিক গ্যাস সংযোগ সহ 6 দফা দাবিতে আন্দোলনে থাকা নেতাকর্মীরা। গেল শনিবার আবাসিক গ্যাস সংযোগ, সরকারি মেডিকেল কলেজ, ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ 6 দফা দাবিতে ইনফ্রাকো কোম্পানির ফিলিং স্টেশনে তালা ঝুলিয়ে দেয় আমরা ভোলাবাসী ব্যানারে হাজারো মানুষ। চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজারে অভিযান পরিচালনা করেছে র্যাব ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI। দুপুরে বাজারে প্রসাধনী পণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন দোকানে নকল ব্র্যান্ডের প্রসাধনী পাওয়া যাওয়ার অভিযোগে বিভিন্ন দোকানিকে জরিমানা করা হয়েছে। এ সময় এসব পণ্যের গায়ে BSTI এর কোনো ধরনের সিল না থাকায় বেশ কিছু পণ্য জব্দ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে সভা, সমাবেশ, মানববন্ধন সহ আরও কিছু খবর জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ভোলা 7 উপজেলা উৎসবমুখর আয়োজনে চলছে 3 দিনের ভূমি মেলা। প্রথম দিনেই সেবা নিয়েছে জেলার 3000 মানুষ এবং রংপুরে 8 জেলার 58টি উপজেলায় ভূমি মেলার আয়োজন নিয়ে বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। চাঁদপুরে নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার থেকে 484 পিস সরকারি সিরিঞ্জ জব্দ করেছে ভোক্তা অধিকার কার্যালয়। এ সময় প্রতিষ্ঠানটিকে 30,000 টাকা জরিমানা করা হয়। দিনাজপুরে রাজনৈতিক সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সহনশীলতা, সুশাসন ও গণতান্ত্রিক চর্চার বিষয়ে নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ব্রাউনবাড়িয়ার আখাউড়ায় হাওড়া নদীর পার কেটে মাটি নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে 1 লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিজিবি সদস্যরা প্রায় 54 লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে। নোয়াখালীর হাতিয়ায় উপজেলা পরিষদ হলরুমে জেলেদের মূল্যায়ন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালার আয়োজন করে উপজেলা মৎস্য অফিস। এতে হাতিয়ার বিভিন্ন অঞ্চলে মোট 60 জন জেলে অংশগ্রহণ করেন। দিনাজপুরে হিলেতে বোয়ালদার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। খেলায় মোট 8টি দল অংশগ্রহণ করবে। শিক্ষার মান উন্নয়নে মাদ্রাসা প্রধানদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা হয়েছে যশোরের বাঘারপাড়ায়। যশোর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় 5 লাখ টাকার বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বিজিবি। ঝিনাইদহ যশোর 47 কিলোমিটার 6 লেন সড়ক নির্মাণে সরকার কর্তৃক অধিগ্রহণকৃত জমির মৌজা মূল্য নয়, বর্তমান প্রকৃত বাজার মূল্য দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে জমি ও স্থাপনের মালিকগণ। যশোরের অভয়নগরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের মিলনায়তনে।
শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার প্রতিদিন এই স্লোগানে কুড়িগ্রামে পুষ্টি সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে পুষ্টি মেলা, র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা। লক্ষ্মীপুরে খাল ও সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় দূষণ হচ্ছে খালের পরিবেশ, বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। জেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ করা হয়েছে খাল ও সরকারি জমিতে থাকা 21টি দোকানঘর। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বরিশালে 3 দিনের মেলা শুরু হয়েছে। জাতীয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। আগামী 26শে জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2025 পালন উপলক্ষে নড়াইলে অনুষ্ঠিত হলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। নেত্রকোনা দুর্গাপুর উপজেলা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে দুর্গাপুর উপজেলা ও পৌরসভাবাসী। গাজীপুরের ইটাহাটা এলাকায় এক ফার্নিচার ব্যবসায়ীকে আটক করে ঘুষ নেওয়া, জামিন থাকার পরেও গ্রেফতার ও পুলিশের হাতে নানাভাবে হয়রানির প্রতিবাদ ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। পিরোজপুরে কাউখালীতে মুক্তিযুদ্ধে প্রথম সেক্টরের প্রধান সংগঠক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মঞ্জুরের 5ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শরীয়তপুরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠী জীবনবান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা হয়েছে। মানবিকতা লালন করি, নৈতিক শিক্ষায় দেশ গড়ি এ প্রতিবাদে শরীয়তপুরে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষা প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা হয়েছে। শরীয়তপুরে বাংলাদেশ জাতীয় পুষ্টি সমন্বয় পরিষদ জেলা পর্যায়ে 2য় জাতীয় পুষ্টি পরিকল্পনা এবং ফুড সার্টিফিকেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। লামিয়া তানজিন মাহমুদ, RTV। জেলা সংবাদ এ পর্যন্ত। সন্ধ্যার সংবাদ 7:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।